এখনো পর্যন্ত আপনারা দেখেছেন যে দানাপুরের কমলা ঠাকুর অখিলেশের বাড়িতে বৌমা হয়ে আসে, কিন্তু বাড়ির মধ্যে কাজের লোক সেজে থাকা পান্না তার উপরে তন্ত্রক্রিয়া করে। ঠাকুরের প্রেমিকা রুক্মিণী যে পান্নার বোন ছিল তাকে অখিলেশের স্ত্রী খুন করে দেয়। রুক্মিণীর প্রেত কমলার ওপর ভর করে। কমলাকে বাঁচাতে গিয়ে অখিলেশের স্ত্রী মারা যায়। অখিলেশ ঠাকুর রুক্মিণীর আত্মার কাছে ক্ষমা চায়। তারপর রুক্মিণীর ক্রোধ শান্ত হয় আর সে চলে যায়। রুক্মিণীর বোন পান্নাকে পুলিশ ধরে নিয়ে যায়। অখিলেশ আর কমলার অবস্থা ক্রমশ খারাপ হতে দেখে কুলদীপ তাদের হসপিটালে ভর্তি করে দেয়। এরপর দেখুন, ওই রাতটা মহলের জন্য খুবই ভয়ঙ্কর ছিল। রাতটা প্রতিদিনের মতো একটা সাধারণ রাত ছিল, কিন্তু গত কয়েক ঘন্টায় কমলা আর তার পরিবারকে খুবই যন্ত্রণা দিয়েছিল, এবং সেই যন্ত্রণা কোনোদিনও ভোলারই ছিল না। অখিলেশের স্ত্রী কমলাকে বাঁচাতে গিয়ে মারা যায়। ঠাকুর অখিলেশ আর কমলাও গুরুতর জখম হয়েছিল। কয়েক মাস ধরে চলা চিকিৎসা আর সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের পরে কমলা আস্তে আস্তে সুস্থ আর স্বাভাবিক হয়ে উঠছিল। কমলা ঠিক হওয়ার পরে ঠাকুর অখিলেশ, কুলদীপ আর কমলা আবার মহলেই ফিরে আসে। কিন্তু এই মহলে থাকাটা তাদের জন্য কোনোভাবেই আর স্বাভাবিক ছিল না। প্রত্যেকবারই তাদের চোখের সামনে সেই বীভৎস দৃশ্য ভেসে উঠত, আর তারা ভয়ে কেঁপে উঠত। কোনো খারাপ স্বপ্ন দেখলে সেটা কাটাতেই অনেকটা সময় লেগে যায়। আর যা কিছু তারা চোখের সামনে ঘটতে দেখেছিল সেটা ভোলা তো অসম্ভব ছিল। কিন্তু একদিন, বাবা, তোমায় কিছু বলতে চাই, কিন্তু বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। জানি না তুমি আমার কথাগুলো বুঝতে পারবে কিনা। গত কয়েকদিন ধরে এই মহলে এত কিছু দেখেছি, এখন এক মুহূর্ত আর এখানে থাকতে ইচ্ছে করে না। বাবা তো এটা আশ্বাস দিয়েছে যে রুক্মিণীর আত্মা আমাদের আর বিরক্ত করবে না, কিন্তু যা কিছু নিজের চোখে দেখেছি তা তো ভোলা এত সহজ নয়, তাই না? মায়ের মৃত্যু, কমলার ওই অবস্থা, আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি এটা চাই যে এই মহলটা ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই, এমন কোনো জায়গা যেখানে কেউ আমাদের অতীতটা জানবে না। নতুন কোনো জায়গাতে গিয়ে নতুন করে আবার আমরা শুরু করি। এই মহলের মধ্যে আমার সত্যিই খুব ভয় করে। মনে হয় যে কমলা না আবার আগের রূপে ফিরে আসে। আর এবার যদি আমরা কমলাকে বাঁচাতে না পারি তাহলে কি করব? মাকে হারানোর পরে আর কাউকে হারানোর ক্ষমতা নেই আমার মধ্যে। যেমনটা তুই অনুভব করছিস বাবা, আমিও ঠিক তেমনটাই করছি। আমি চোখের সামনে তোর মাকে মরতে দেখেছি রে। আমিও আসলে এটাই চাই যে অতীতের এই কালো ছায়া থেকে আমরা দূরে কোথাও চলে যাই, কিন্তু কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। ছেলের কথা শুনে অখিলেশ ঠাকুর মহলের মায়া ত্যাগ করে একেবারের মতো সেখান থেকে পালিয়ে যায়। মহলের কাজের লোকেরা, এমনকি কমলার বাপের বাড়ির লোকেরাও সে কথা জানত না যে অখিলেশ ঠাকুরেরা কোথায় গেছে। অখিলেশ ঠাকুর চেয়েছিল যে বাকি জীবনটা ঠিক এইভাবেই কাটাবে, যাতে সেই দিনের পর থেকে কেউ আর তাদের ঠিকানা না জানতে পারে যে ঠাকুরের পরিবার কোথায় গেছে। এদিকে 10 বছর জেল খাটার পরে পান্না জেল থেকে মুক্তি পায়। জেল থেকে বেরিয়ে সে সোজা তার গুরু বাবা কপালনাথের কাছে গিয়ে পৌঁছয়। এখানে আবার তুই কি নিতে এসেছিস? আপনার আশীর্বাদ নিতে এসছি বাবা। আপনি একমাত্র সেই মানুষ যে প্রত্যেকটা সময় আমার পাশে ছিল, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ ছিল যে আমার বোনের মৃত্যুর বদলা নিতে গিয়েই আমার পুরো জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। শেষ সময়ে ওই সুযোগটাই আমার কাছ থেকে চলে গেল, কিন্তু কি করতাম? আমার মনের এই আগুন এখনো শান্ত হয়নি। যাই হয়ে যাক না কেন, মেম সাহেবের পরিবার মাটিতে মিশে যাওয়া না পর্যন্ত আমি শান্ত থাকতে পারবো না। ওই পরিবারের একজন যতদিন বেঁচে থাকবে আমি শান্ত থাকতে পারবো না, এটাই আমার প্রতিজ্ঞা। তাহলে তুই যা, পূর্ণ কর তোর প্রতিশোধ। তন্ত্রশাস্ত্র এটাই বলে, একবার যদি কারো ওপর তন্ত্র করে দেওয়া যায় তাহলে আর কোনোদিনও পিছনে তাকাতে নেই। তোর তন্ত্রবিদ্যার ওপরে ভরসা রাখ আর এগিয়ে যা, তোর গুরু তোর সঙ্গে আছে। কিন্তু বাবা, আমি মেম সাহেবের বাড়ি থেকেই আসছি। ওই বাড়িতে এখন কেউ থাকছে না, পুরো খালি ওই বাড়ি। ঠাকুরকে খুঁজে বের করার দায়িত্ব এখন তোর।
তোর কাছে আর তো কোনো উদ্দেশ্যও নেই। তোর জীবনের উদ্দেশ্য ধরে নে এটাই। তোর জীবনের একটাই উদ্দেশ্য এখন, ঠাকুরকে শেষ করে দিতে হবে। কতদিনও পালিয়ে বাঁচবে, আজ নয়তো কাল আমরা ঠিক জেনে যাব যে ও কোথায় লুকিয়ে রয়েছে। এবার ওর ওপরে আমি এমন মন্ত্র প্রয়োগ করব যে ওর দুর্দশা দেখে ভগবানও মুখ ঘুরিয়ে নেবে। পান্না মহলে কাজ করা পুরনো কাজের লোকদের ঠিকানা খুঁজে বের করে আর সবার কাছে গিয়ে অখিলেশের ব্যাপারে খোঁজ নেয়। হরির ঘরে গিয়ে, আমি জানি হরিয়া, বাবু তোকে খুব বিশ্বাস করে। এত সহজে তুই তোর মুখ খুলবি না। এই লেবুটা দেখছিস না আমার হাতে, কালো জাদু করেছি এতে। যদি এই লেবুটা তোর মাথার চারিপাশ থেকে 3 বার ঘোরাই না, তাহলে তোর মাথাও সেরকমভাবে 2 টুকরো হয়ে যাবে। তুই সঙ্গে সঙ্গে মরে যাবি। যদি বেঁচে থাকতে চাস তো বল, ওরা কোথায় আছে? পান্না, আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে ছেড়ে দাও। আমি সত্যিই জানি না ঠাকুর কোথায় গেছে। আর একটা কথা বলবো, যদি আমি জানতামও তাহলেও বলতাম না। আরে 20 বছর দয়া করে ঠাকুর তোমাকে থাকতে দিয়েছিল। তোমার মতো বেঈমান আমি আজ পর্যন্ত দেখিনি। যার জন্যে তুমি ঠাকুরকে ক্ষতি করতে চেয়েছিলে, সেই তো ঠাকুরকে ক্ষমা করে দিয়েছে। এখনো আবার কিসের শত্রুতা তোমার? হরির কথা শুনে রেগে পান্না হরির দিকে তাকিয়ে থাকে আর তারপর মাটিতে বসে সিঁদুর দিয়ে গোল একটা চিহ্ন বানায় আর তার সামনে বসে পড়ে। তারপর সেই গোলাকৃতির মধ্যে সে একটা ত্রিকোণ আঁকে আর সেই ত্রিকোণে 3টে কোণে 3টে লেবু রেখে দেয় আর তার নিজের কপালে সিঁদুর এঁকে দেয় আর ফিসফিস করে মন্ত্র আওড়াতে থাকে। একটা লেবু তুলে সে হরিয়ার সামনে আসে আর 3 বার সেটা হরির মাথাতে বুলিয়ে দেয়। এটাই তোর শেষ সুযোগ। বলে দে, তুই যা জানিস বলে দে, না হলে কিন্তু আজকেই মরবি তুই। আরে আমি বললাম না যে আমি কিছুই জানি না। আরে আমি তো দূরের কথা, গ্রামের কেউ জানে না যে ঠাকুর সাহেব কোথায় গেছেন। এত বছর ধরে কেউ খুঁজে বের করতে পারেনি ঠাকুরের ঠিকানা। আর তুমিও কোনোদিনও জানতে পারবে না যে ঠাকুর কোথায়। হরিয়া রেগে গিয়ে এসব কথা বলছিল। পান্না লেবুটাকে ছুরি দিয়ে 2 টুকরো করে ফেলে। দেখতে দেখতে হরির গলা দেহ থেকে ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো আমি। পরের দিন হরির মৃতদেহ ওইভাবে পড়ে থাকতে দেখে গ্রামে সবাই আঁতকে ওঠে। আরে দাদা, আমার তো এইসব কোনো তন্ত্রমন্ত্রেরই ব্যাপার মনে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ না মাটিতে এইসব কি পড়ে আছে? কিন্তু হরির সঙ্গে এরকম কে করবে? গরিব মানুষের ওপরে কে মন্ত্রতন্ত্র করবে? আমিও তো সেটাই ভাবছি দাদা। এসব দেখে তো কমলা মায়ের সঙ্গে ঘটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। ওই পান্নাই আবার এইসব কিছু করছে না তো? ও কি জেল থেকে ছাড়া পেয়েছে নাকি? আমি কি করে বলবো বলো তো? আর এমনিতেও পান্নার আমাদের সঙ্গে কিসের শত্রুতা থাকবে? ওর আমরা কি ক্ষতি করেছি? কিন্তু সত্যি বলতে আমারও খুব ভয় করছে। পান্না রামু আর সূর্যর কাছে গিয়ে অখিলেশের ঠিকানার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তাদের কাছ থেকেও পান্না কিছুই জানতে পারে না। যার কারণে তাদের দুজনকে হরির মতো একইভাবে প্রাণ হারাতে হয়। ঠাকুরের মহলের 3 জনকেই বিনা কারণে প্রাণ হারাতে হয় আর বাকি 2 কাজের লোক এই 10 বছরের মধ্যে মারা গিয়েছিল। এদিকে পান্না হন্যে হয়ে ঠাকুরের ঠিকানা খুঁজে বেড়াচ্ছিল। পান্না এত সহজে ঠাকুরের ঠিকানা খুঁজে পাক, সেটা বিধাতাই হয়তো চাইছিলেন না। সময় ক্রমশ এগিয়ে চলেছিল। এদিকে পান্না সারা গ্রামে ঠাকুরের ঠিকানা খুঁজে বেড়াত। এইভাবে 20 বছর পেরিয়ে যায়। পান্না আস্তে আস্তে বুড়ি হয়ে গিয়েছিল। তার কোমরও নিচু হয়ে যায় আর মাথার কালো চুলগুলো সাদা হয়ে গিয়েছিল। কিন্তু পান্নার ভিতরে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আরও কয়েক বছর কেটে যায়। পান্না এটা বুঝতে পেরেছিল যেটা হলো তার জীবনের শেষ পর্যায়ে। এবার যদি সে অখিলেশ ঠাকুরকে খুঁজে না পায়, তাহলে তার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। আর প্রতিশোধ না নিয়ে সে কিছুতেই মরতে চাইছিল না। আমার একবার বাবার সাথে দেখা করা দরকার। জন্ম মৃত্যুর এই চক্রকে হারিয়ে উনি সারা জীবন তপস্যা করে গেছেন।
আমার সমস্যার কোনো না কোনো সমাধান তার কাছে থাকবেই। পান্না আরও একবার বাবার কাছে যায়। বাবা, আমার শরীর ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, চোখেও কম দেখছি আজকাল, শরীরের সব শক্তিও চলে যাচ্ছে, কিন্তু আমার মনের জোর আজও সেরকম যেরকম 30 বছর আগে ছিল, একই। নিজের বদলা না নিয়ে আমি মরতে পারবো না। আমি সারা জীবন আপনাকে ভগবানের মতো পূজা করে গেছি, আমি শুধু আপনাকে বিশ্বাস করি। আপনি তো তন্ত্রমন্ত্রের রাজা, এমন কিছু করুন যাতে বদলা না নিয়ে আমি মরতে না পারি। এসব তুই কি কথা বলছিস? মানুষ হয়ে যখন তুই জন্ম নিয়েছিস তখন তোর মৃত্যু তো নিশ্চিত। জন্ম মৃত্যুর চক্র থেকে কেউ মুক্তি পায় না। এই কথা শুনে পান্না বাবার পায়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। একটা উপায় আছে, কিন্তু তার জন্যে তোকে এই মানব যোনি ত্যাগ করে ডাইনি হতে হবে। ডাইনি কি তা তুই জানিস তো? ডাইনি সেই যে বারবার নরহত্যা করে তার মন্ত্রবিদ্যার সাহায্যে সঠিক উপায় করে, তাহলে না তার আয়ু কোনোদিন শেষ হয় আর না তার যৌবন কোনোদিন কমে। ডাইনি পৃথিবীতে 1000 বছর বাঁচতে পারে, কোনো মানুষ তাকে হত্যা করতে পারে না। বাবা, আমি রাজি আছি, আপনি শুধু বলুন আমাকে কি কি করতে হবে। এক বিশেষ তন্ত্র সাধনা আর কালো জাদু প্রয়োগ করে আমি তোকে ডাইনিতে বদলে দেব। তাতে তোর নাম আর রূপ দুই বদলে যাবে, কিন্তু এই নতুন চেহারা মাত্র 4 বছর অবধি ধরে রাখতে পারবি। তারপর তোকে 5 জন যুবতী এবং সুন্দরীকে খুঁজতে হবে, যার রূপ, যৌবন আর আয়ু নিয়ে তুই তোর যৌবন ধরে রাখতে পারবি। যদি তুই এই 5টা বলি দিতে না পারিস, তাহলে তোর আসল রূপ আর বয়স কিন্তু বেরিয়ে আসবে। ডাইনির শক্তি থাকে তাদের খোঁপাতে, তাই খেয়াল রাখবি তোর চুল যেন কেউ স্পর্শ করতে না পারে। নিজের গুরুর আদেশে আর তন্ত্রমন্ত্রের সাহায্যে পান্না তার বয়স্ক শরীরটাকে যুবতীতে বদলে দেয়। পান্না ডাইনিতে পরিণত হয়ে যায়, আর তার রূপ আর শক্তিকে ধরে রাখার জন্যে 4 বছর অন্তর সুন্দরী যুবতীদের বলি দিতেই হবে।